নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আজকে। আশা করছি টিপসগুলি আপনাদের অনেকটাই কাজে লাগবে। বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে না, আমি এই ধরনের একটি পলিথিন দেখুন নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই ধরনের পলিথিনের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আটা। মানে যতটা পরিমাণ আটা আমাদের লাগবে ততটা পরিমাণ আটা আমরা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলের পরিমাণ যদি আপনারা বুঝতে না পারেন, একসঙ্গে অনেকটা পরিমাণ জল দেবেন না। অনেক সময় কি হয়, আমাদের হাত দিয়ে আটা মাখতে ইচ্ছা করে না, বা দেখা যায় সবজি মাছ কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা, মানে হাত কেটে যায়। সেক্ষেত্রে হাত দিয়ে আটা মাখলে রক্ত বের হয়। তাই এইভাবে হাত আটাতে না লাগিয়েই খুব সুন্দর করে আটাটা মেখে নেওয়া যায়। পলিথিনে দেখুন আমি আটাটা দিয়ে এইভাবে ধীরে ধীরে একটু ডলতে থাকবো। খুব সুন্দরভাবে আটাটা এখানে আমার মাখা হয়ে যাবে। আর এতে কিন্তু আপনাদের পলিথিনের মধ্যেও যে অনেকটা আটা লেগে থাকে তা নয়। দেখুন এখানে আমার আটাটা কত সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে। এইভাবে আপনারাও এমার্জেন্সির সময় ট্রাই করতে পারেন, দেখবেন কোনো রকম হাত না লাগিয়েই, এখানে আমার আটাটা তো হাত না লাগিয়েই মাখা হয়ে গেল। এবার আমি আপনাদের বের করে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন পলিথিনও যে আটা লেগে রয়েছে তা নয়, পলিথিনও পরিষ্কার। আর এদিকে আমাদের কত সুন্দর নরম সফট আটা মাখা হয়ে গেল। ধরনের ওষুধগুলো অনেক সময় বাচ্চাদের খাওয়াতে গেলে কি হয়, আমাদের দেখা যায় ভেঙে খাওয়াতে হয়। আর ওষুধটা যখন আমাদের এরকম গোটা থাকে না, তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় যে আমরা কিভাবে অর্ধেক করব, কোনো টুকরো ছোট হয়ে যাচ্ছে, কোনো টুকরো বড় হয়ে যাচ্ছে, তখন আবার ভাঙতে গিয়ে দেখা যায় গুঁড়োই হয়ে যায় ওষুধটা আমাদের। তাই খুব সহজেই ভেঙে ফেলতে পারবেন একটি চামচের সাহায্যে। একটি চামচ নিয়ে নেবেন, তারপর কি করবেন, ওষুধটাকে চামচের ওপর এইভাবে রাখবেন। চামচের ওপর এইভাবে রাখার পর 2 আঙুল দিয়ে এইভাবে চাপ দেবেন। এই দেখুন, এইভাবে চাপ দিলে ওষুধটা কত সহজেই দেখুন দুটো টুকরো হয়ে গেল। এইভাবে আপনারা খুব সহজেই ওষুধটাকে টুকরো করে নিতে পারেন। আপনাদের ওষুধও নষ্ট হবে না, গুঁড়োও হবে না, আর মাপও কিন্তু সমান সমানই প্রায় হবে। সাবান আমরা সব সময় কি করি, এইভাবে সাবান কেচের মধ্যেই সাবান রেখে থাকি। কিন্তু যখন সাবানগুলো ব্যবহার করা হয়, সাবানগুলো ভিজে যায়। আর এই দেখুন সাবান কেসটা দেখতে পাচ্ছেন, একেবারে সাবানগুলো লেগে যায়, শুকাতেও সময় লাগে, সাবানও কিন্তু অপচয় হয়। আর সাবান কেসটাও একেবারে আমাদের নোংরা হয়ে থাকে, যেটা দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। এর জন্য ছোট্ট একটি কাজ করুন, আমাদের বাড়িতে সেলোটেপ প্রত্যেকেরই থাকে। এতে দেখবেন আপনাদের সাবানের অপচয়টাও কম হবে, আর সেই সঙ্গে আপনাদের সাবানের কেসটাও কিন্তু নোংরা কম হবে। আর খুব দ্রুত তাড়াতাড়ি দেখবেন আপনাদের সাবানটাও কিন্তু শুকিয়ে যাবে। এখানে দেখুন আমি 2 জায়গায় সেলোটেপ লাগিয়ে নিলাম। এবার আমরা কি করব, সাবানটা ব্যবহার করার পর যদি সেলোটেপের ওপরে রাখি, সাবানটার জলটা তাড়াতাড়ি ঝরে যাবে। এর ফলে দেখবেন সাবানটা কম গলবে, এমনকি কম অপচয় হবে, আর সাবান কেসটাও নোংরা হবে। এই ধরনের চা ছাঁকনি আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় দেখা যায় চা ছাঁকনিগুলো আমাদের কাজকে সহজ করে দিতে পারে। আমরা শুকনো লঙ্কার তরকারি খেতে অনেকেই ভীষণ পছন্দ করি, তরকারি কালারটাও ভালো হয়। কিন্তু দেখা যায় শুকনো লঙ্কার তরকারি খেলে অনেক সময় আমাদের গ্যাস অম্বল হয়ে যায়, গলাপুক জ্বালা করে। তাই ছোট্ট এই কাজটি করতে পারেন, গ্যাস অম্বলও হবে না, গলাপুক জ্বালাও করবে না, আর শুকনো লঙ্কার তরকারিতে অতিরিক্ত যে ঝাল হয়ে যায় সেটাও হবে না। আমি এখানে একটি চা ছাঁকনি নিয়ে নিয়েছি। চা ছাঁকনির মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে ভাত রান্না করার সময় কি করব, ভাতের হাঁড়ির ওপর এইভাবে আমি চা ছাঁকনিটাকে রেখে দেব। 1 থেকে 2 মিনিট এইভাবে যদি রাখেন, ভাতের যে গরম বাষ্পটা সেটা লাগবে লঙ্কার গায়ে। এতে কি হবে, শুকনো লঙ্কাটা নরম হয়ে যাবে, এমনকি শুকনো লঙ্কা খেলে যে গ্যাস অম্বল হয় সেই সমস্যাটাও ঠিক হয়ে যাবে। গ্যাস অম্বলও হবে না, আর লঙ্কার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে তরকারির। সেই সঙ্গে তরকারি যে অতিরিক্ত ঝাল হয়ে যায় সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে।
দুধ বসিয়ে অন্য কোনো কাজে গেলেই দেখা যায় দুধ উতলে উঠে পড়ে যায়। সেই ক্ষেত্রে যখনই আপনারা দুধ জাল দিতে থাকবেন গ্যাসে, এই কাজটি অবশ্যই করবেন। আমাদের বাড়িতে যে ব্যালন চাকি থাকে, আপনারা কি করবেন, একটি ব্যালন চাকি দুধের পাত্রের ওপর এইভাবে বসিয়ে দিয়ে মানে কোনো কাজে গেলেও দুধটা খুব সুন্দরভাবে ফুটতে থাকবে, এমনকি দুধ উতলে উঠে কখনোই কিন্তু পড়বে না। এই দেখুন কত সুন্দর এখানে আমার দুধটা জাল হচ্ছে কিন্তু উতলে উঠে পড়ছে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন, এতে আপনাদের দুধও নষ্ট হবে না, আর দুধ উতলে উঠে যে গ্যাসটা নোংরা হয়ে যায় সেটাও কিন্তু কখনোই হবে না। এখানে দেখুন রুটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি রুটি তৈরি করার লেচি। কি করব, কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের অনেক গামলা বা পাত্র থাকে যেটা নিচটা অনেকটাই ছড়ানো থাকে আর একদম গোল মতো থাকে, সেরকমই আমি একটি পাত্র এখানে নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণ একটু আটা আমি ছড়িয়ে নিলাম। এবার কি করব, রুটি তৈরি করার জন্য লেচিটাকে আমি নিয়ে নেব। এবার ঠিক সেটাকে এইভাবে আমরা রেখে নেব। আটাটাকে, শুকনো আটাটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের থালা থাকে, একটি থালা নিয়ে নিন। থালা দিয়ে এইভাবে হালকা করে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্ট রুটি আমরা বেলে নিতে পারবো। কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। এমার্জেন্সির সময় এইভাবেও কিন্তু আপনারা পারফেক্ট গোল রুটি বেলে নিতে পারেন। ব্যালন চাকির প্রয়োজন কিন্তু কোনো রকম পড়ে না, আর রুটিও কিন্তু আপনাদের পারফেক্ট গোল তৈরি হবে। এই দেখুন কতটা সুন্দরভাবে এখানে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। তাই ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখবেন। হাতের কাছে ব্যালন চাকি যদি না থাকে, এইভাবেও কিন্তু রুটি বেলে নেওয়া যায়। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি সেই হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার। তারপর কি করব, সামান্য পরিমাণ আমি এখানে একটু ভিনেগার নিয়ে নেব। সব উপকরণ খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। কি কাজে ব্যবহার করব, আমাদের বাড়িতে যে সোনার চুড়ি, শাখা বাঁধানো, পলা বাঁধানো চেন কানের পরে থাকি, পরতে পরতে না এর মধ্যে একটা নোংরা জমতে থাকে, আর নোংরাটা জমে দেখবেন কালো হয়ে যায়। সোনার জিনিসের গ্লেজটা আর সেই নতুনের মতো থাকে না। অনেক সময় আমরা কি করি, এটাকে আবার দোকানে নিয়ে দিই পরিষ্কার করার জন্য, পালিশ করার জন্য। পালিশ করতে গেলে অনেকটা টাকা পয়সাও আমাদের খরচা হয়। তাই মাঝে মাঝে আমরা যদি এইভাবে ঘরেই আমাদের সোনার জিনিসগুলো পরিষ্কার করি, তাহলে কিন্তু যত নোংরা থাকবে সেই নোংরাটা উঠে যাবে, এমনকি নতুনের মতো চকচকে হয়ে যাবে। এইভাবে আমি দেখুন এই মিশ্রণটা দিয়ে কিছু সময়ের জন্য একটু ডলে নিলাম। তারপর চলুন নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর এটা পরিষ্কার হলো। একটি পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। এইভাবে আপনারা যে কোনো সোনার জিনিস পরিষ্কার করলেই দোকানে আর পালিশ করতে দিতে হবে না, একদম নতুনের মতো চকচকে করবে। দেখতেই পাচ্ছেন রেজাল্ট। তাই ভালো লাগলে অবশ্যই এই টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন। টাকা পয়সা ছাড়াই কত সুন্দর সোনার জিনিস বাড়িতেই পরিষ্কার করে নিতে পারবেন। আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের পুরনো পলিথিন কিন্তু থাকেই। অনেক সময় দেখা যায় এই পলিথিনগুলোকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না, এগুলোকে আমরা ফেলে দিই। তাই এই ধরনের যে পলিথিনগুলো থাকে না, এগুলোকে ফেলে না দিয়ে আমরা খুব সুন্দর বাস্কেট তৈরি করে নিতে পারি। এই ধরনের বাস্কেট অনলাইন থেকে কিনতে গেলে আমাদের কিন্তু অনেকটা টাকা পয়সায় খরচা হয়, আর বাড়িতে যদি এই ধরনের বেকার ফেলে না দিয়ে পলিথিন দিয়ে তৈরি করি, এক টাকা পয়সাও লাগবে না, খুব সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে যাবে। চলুন কীভাবে তৈরি করব দেখে নিই। এখানে আমি 2 কালারের পলিথিন নিয়েছি, আর পলিথিনগুলোকে দেখুন ভালো করে ভাঁজ করে নিয়ে তারপর কাঁচির সাহায্যে আমি এগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। অতিরিক্ত বেশি সরু করা যাবে না, আবার একদম মোটাও রাখা যাবে না। এইভাবে 2 কালারের পলিথিনই আমাদের টুকরো করে নিতে হবে। তারপর কি করব, একটি পলিথিনের টুকরোকে এইভাবে ছড়িয়ে নেব, আরও একটি পলিথিনের টুকরো উপর দিয়ে দিয়ে ভেতর থেকে বের করব। তাহলে এই পলিথিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে গিঁট দেওয়া হয়ে যাবে। একইভাবে আর একটা কালারের যে পলিথিন, সেটাকেও আমি এইভাবে দড়ি মতো তৈরি করে নিয়েছি। দেখুন এখানে আমার 2টো কালারের পলিথিনের দড়ি কিন্তু রেডি হয়ে গেছে, সাদা আর ব্লু কালার। রেখে দেব সাইডে। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো কন্টেনার থাকে না, যেটা হয়তো ঢাকনা নষ্ট হয়ে গেছে বা কন্টেনারটা একটু ফেটে গেছে, আমরা ব্যবহার করি না, সেই যে কোনো ধরনের কন্টেনার এখানে আপনারা নিয়ে নিতে পারেন। দেখুন কন্টেনারও ব্যবহার করতে পারেন, কিংবা বাড়িতে যদি এই ধরনের জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যেটা আছে বেকার হয়ে গেছে সেটা এখানে আপনারা নিয়ে নিতে পারেন। কন্টেনার যদি নেন, কন্টেনারের ওপরের দিকটা দেখবেন শক্ত হয়, তা এই জায়গাটায় না আমাদের শক্ত জায়গাটায় কেটে নিতে হবে। এর জন্য আমি কি করছি দেখুন, এখানে নিয়ে নিয়েছি একটি কাঁচি।
কাঁচির সাহায্যে আমি এইভাবে কেটে আলাদা করে নিলাম এই শক্ত অংশটাকে। এবার আমি কি করব, কন্টেনারটাকে একটু আঁকা বাঁকা হয়ে গেছে বলে সমান করে একটু কেটে নিচ্ছি। আর এই কেটে নেওয়া টুকরোটাকেও কিন্তু ব্যবহার করব, এটাকেও আমরা ফেলবো না। এইভাবে দেখুন আমি এটাকে একদম সরু করে একটু কেটে নিচ্ছি। তারপর এই যে কেটে নেওয়া অংশটাকে এটা আমরা সবার শেষে ব্যবহার করব, এটাও বেকার আমরা ফেলে দেব না। তা কন্টেনারটা আমার এখানে কাটা হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, এই যে কন্টেনারটা নিয়েছি না, আপনারা চাইলে আগে দাগ করে নিন, মেজারমেন্ট করে নিতে পারেন 1 ইঞ্চি করে। 1 ইঞ্চির বেশি কাটলে কিন্তু ভালো লাগবে না, আপনারা চাইলে হাফ ইঞ্চি, এই দেখুন হাফ ইঞ্চিও নিতে পারেন, কিন্তু 1 ইঞ্চির যদি বেশি করে কাটেন তাহলে দেখতে ডিজাইনটা ভালো লাগবে না। তাই এখানে আমি 1 ইঞ্চি মতোই কেটে নিচ্ছি। হাফ ইঞ্চি চাইলেও আপনারা কেটে নিতে পারেন। কন্টেনারটা চারপাশ ঘুরিয়ে আমাদের এইভাবে 1 ইঞ্চি করে কিন্তু কেটে রেডি করে নিতে হবে। দেখুন পুরো কন্টেনারটাই কেটে নিয়েছি। যে পলিথিনগুলো সবার প্রথমে আমি রেডি করে নিয়েছিলাম না, সেই পলিথিনগুলোকেই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি। কি করব, যে কোনো একটি অংশের মধ্যে আমি এইভাবে ব্লু কালারের পলিথিনটাকে ঢুকিয়ে দিচ্ছি। তারপর তার উপরে সাদা কালারের পলিথিনটাকে আবারও ঢুকিয়ে দেব। এই দেখুন ব্লু আর সাদা এইভাবে আমাদের দিতে হবে। এবার কি করব, সাদা কালারটাকে রেখে ব্লু কালারটাকে ওপর দিক দিয়ে দিয়ে ভেতরে ঢুকিয়ে দেব। একইভাবেই আমরা আবার সাদা কালারটাকে রেখে সাদা কালারটাকে নিচে রাখবো, ব্লু কালারটাকে আবার আমরা এইভাবে বাইরে রাখবো, ব্লু সাদাটা ভেতরে দেব। এইভাবে আমাদের বুনতে হবে। এটা তৈরি করতে অনেকটা কিন্তু সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। আর এটা প্রথমে হয়তো আপনারা বুঝতে পারছেন না ডিজাইনটা, যখন আপনারা এইভাবে রাউন্ড করে 2-3টে ঘর বুনে নেবেন তখনই আপনারা ডিজাইনটা পারফেক্ট বুঝতে পারবেন। দেখুন এক ঘর আমি ব্লু দিচ্ছি, এক ঘর আমি সাদা দিচ্ছি। আর এখানে যে আমি ব্লুটা ব্যবহার করছি তার নিচ থেকে দেখুন এই যে এইভাবে নিচ থেকে কিন্তু যাবে, নিচ থেকে গেলে ডিজাইনটা ভালো হবে আর সহজে খুলবে না। এইভাবেই আমি কি করব, বেশ কিছুটা অংশ এখানে বুনে রেডি করে নিয়ে আপনাদের দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা যে কিভাবে আমাদের তৈরি করতে হবে। একটা লাইন দেখুন আমার এখানে কমপ্লিট হয়ে গেল। চলুন একইভাবে বেশ কিছুটা আমি বুনে নিই। দেখুন তাহলে একইভাবে এখানে আমি বেশ কিছুটা কিন্তু বুনে রেডি করে নিয়েছি। এটাকে আমরা স্কোয়ার শেপে দেব। এর জন্য আমরা কি করব, যেখানে আমরা ব্লু ব্যবহার করেছি সেখানে আমরা কি করব, এইভাবে এবার ওপর থেকে যাবে, আগেরবার নিচ থেকে গেছিল, এবার জিনিসটা আমাদের ওপর থেকে যাবে। আর ব্লু ঘরে যাবে সাদা, সাদা ঘরে যাবে ব্লু। এইভাবে এবার আমাদের বুনতে হবে। তাহলে কি হবে, সাদা ঘরের ওপরে ব্লু কালারের স্কোয়ার হবে, ব্লু ঘরের ওপরে সাদা কালারের স্কোয়ার হবে। এইভাবে দেখুন একইভাবে প্রথমে যেরকমভাবে বোনা দেখিয়েছিলাম সেই একই প্রসেস, সেইভাবেই কিন্তু আমাদের বুনে নিতে হবে। এই দেখুন সেই একইভাবেই এখানে আমি বুনে রেডি করে নিচ্ছি। বাকি যে অংশটা আছে সেটাকে এইভাবে যখন আমরা আবারও 3-4 লাইন বুনবো তাহলেই কিন্তু ডিজাইনটা আমাদের ঠিকঠাক মতো বোঝা যাবে। এখানে দেখুন আমি বেশ কিছুটা অংশ বুনে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে ডিজাইনটা কেমন তৈরি হলো। এই দেখুন এখানে আমার বোনা হয়ে গেছে। আমি প্রথমেই বলেছিলাম স্কোয়ার শেপে ব্লু ঘরের ওপরে সাদা ঘর আর সাদা ঘরের ওপরে ব্লু ঘর হবে, ঠিক তেমনই হয়েছে। পুরোটা বুনে নিয়েছি। এক্সট্রা যেটা আছে সেই পলিথিনটাকে এখানে আমি কেটে নিলাম। এবার যে পলিথিনের মাথাটা রয়েছে সেটাকে এইভাবে মুড়িয়ে ভেতরের দিকের কোনো ঘরের মধ্যে আমরা ঢুকিয়ে দেব, তাহলে এটা আর সহজে খুলবে না। এই দেখুন এইভাবে আমাদের ঢুকিয়ে দিতে হবে যাতে কন্টেনারটা কোনোভাবেই বোঝা না যায়,
এর জন্য আমরা কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি কাপড়। আপনাদের হাতের কাছে যে কোনো কাপড় থাকে আপনারা সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে আমি হলুদ কাপড় নিয়েছি, সুচ সুতোর সাহায্যে সেলাই করে নিচ্ছি। আর সুচ সুতোর সাহায্যে খুব সহজে সেলাই হয়েও যায়, কারণ প্লাস্টিকটা কন্টেনারের তো, তাই অসুবিধা হয় না। আপনারা চাইলে এখানে সেলাই না করে কিন্তু আঠারও ব্যবহার করতে পারেন। আঠা দিয়েও যদি লাগান তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে এটা লেগে যাবে। তা আমি সুচ সুতো দিয়ে সেলাই করছি, তাহলে জিনিসটা মজবুত হবে, অনেক দিন টেকসই হবে, সহজে এটা নষ্ট হবে না। সুচ সুতো দিয়েই এইভাবে আমি গোল করে রাউন্ড করে সেলাই করে নেব। এই দেখুন, এইভাবে আমি গোল করে এটাকে সেলাই করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। আপনারা চাইলে এটাকে এইভাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর যদি চান যে না এইভাবে ব্যবহার করবেন না, এটাকে আরও একটু সুন্দর করবেন, তাহলে আমরা যে কন্টেনারের পাতলা অংশটা কেটে রেখেছিলাম সেটাকে কি করব, আমি এখানে হলুদ কালারের কাপড় নিয়ে নিয়েছি। হলুদ কালারের কাপড় দিয়ে খুব সুন্দর করে এটাকে আমাদের ভালো করে পেঁচিয়ে নিতে হবে এইভাবে। আর দু সাইডেই আমরা সুচ সুতোর সাহায্যে একটু সেলাই করে দেব, তাহলে কি হবে, এটা খুলবে না। তা চলুন এইভাবে ভালো করে আগে পেঁচিয়ে নিই। তারপর কি করব, এই যে আবারও আমি সুচ সুতো নিয়ে নেব। আর সুচ সুতোর সাহায্যে আমি এই যে বাস্কেটটা তৈরি করলাম সেটাকে ভালো করে এখানে সেলাই করে দিচ্ছে। এই দেখুন, দু মাথাতেই আমাদের সেলাই করে কিন্তু দিতে হবে। সেলাই করলে জিনিসটা সহজে নষ্ট হবে না, আর অনেক দিন আমরা এটাকে টেকসই টেকসই হবে, অনেক দিন ইউজ করতে পারবো। দু মাথাতেই আমি এইভাবে সেলাই করে দিয়েছি। তাহলেই দেখুন কত সুন্দর এখানে আমাদের হ্যান্ডেলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল। এই দেখুন কত সুন্দর এখানে আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। এই বাস্কেটটা আপনারা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করতে পারেন। এরকম আপনারা কিছু বাস্কেট তৈরি করে নিন। রান্নাঘরে ছুরি, কাঁচি, চামচ রাখার জন্য এটা ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা ডাইনিং টেবিলে ফল রাখার জন্য ব্যবহার করতে পারেন। তাছাড়া বাচ্চাদের পড়ার টেবিলে পেন, পেন্সিল, খাতা এই জিনিসগুলো রাখার জন্যও ব্যবহার করতে পারেন। তাই টাকা পয়সাও লাগছে না, কত সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যাচ্ছে। যদি হাতে একটু সময় থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বাড়িতে এই ধরনের পুরনো পলিথিন কন্টেনার দিয়ে একবার হলেও তৈরি করে দেখবেন। দুধ বা দই খাওয়ার পর আমরা এই জাতীয় প্যাকেটগুলোকে ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না বন্ধুরা। ভালো করে কাচিয়ে নিই, ভাবি এর মধ্যে আর কিচ্ছু নেই। তা দুধ হোক বা দই, যে কোনো প্যাকেট আপনারা ভুল করেও ফেলবেন না। প্যাকেটটার মধ্যে আপনারা দিয়ে দিন বেশ কিছুটা পরিমাণ জল। এখানে দেখুন আমি এই যে দইয়ের প্যাকেটটা নিয়েছি, দইয়ের প্যাকেটের মধ্যে বেশ কিছুটা জল ভরে এইভাবে একটু জলটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। তারপর কি করব, এই যে জলটাকে ঝাঁকিয়ে নিলাম, একটি পাত্র নিয়ে নেব, পাত্রের মধ্যে আমি জলটাকে ঢেলে নিচ্ছি। এই দেখুন ভেতরেও কতটা পরিমাণ দই আমাদের কিন্তু লেগে থাকে। আর এই যে এইভাবে ঝাঁকিয়ে নিলে সামান্য পরিমাণে দই যদি লেগে থাকে খুব সহজেই সেটা বের হয়ে আসে। তারপর এটাকে আপনারা কোনো তরকারির মধ্যে যদি দিয়ে দিতে পারেন, তরকারির টেস্টও ভালো হবে, আর এই যে দইটাও কিন্তু নষ্ট হবে না। তাই দুধ বা দইয়ের প্যাকেট ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করবেন। আপনারা কখনো বেসিনে নারকেল তেলের ব্যবহার করেছেন? কেন বেসিনে নারকেল তেল দিয়ে দেব, আমরা যে বেসিন প্রত্যেক দিন ব্যবহার করি, অনেক সময় দেখা যায় বেসিনটার যে কলটা থাকে একদম নোংরা, দাগছোপ পড়ে যায়। আর এটাকে পরিষ্কার করার কিছু সময় পরে আবার নোংরা হয়ে যায়। আর এটা পরিষ্কার করার জন্য নানা রকম লিকুইডের ব্যবহার করি। তাই সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন, সাদা কালারের যে কোনো টুথপেস্ট, সেটা দিয়েই যদি আপনারা এইভাবে কিছু সময়ের জন্য একটু ডলেন, দেখবেন আপনাদের যে কলটা একেবারে নোংরা হয়ে গেছে, সেই সঙ্গে যে বেসিনটা একেবারে নোংরা হয়ে গেছে, সেটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। দেখুন সামান্য একটু টুথপেস্ট দিয়েই আমি কত সুন্দরভাবে বেসিনটাকে, কলটাকে পরিষ্কার করে নিলাম। কলের মধ্যে কোনো রকম দাগ নেই, আর বেসিনটাকে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। কিন্তু এটা পরিষ্কার করার 1 থেকে 2 বার পরেই দেখবেন, 2-3 বার পরেই আবার না জলের দাগ লেগে যায়, আর এই যে জলের দাগগুলো সহজে উঠতে চায় না। তাই কি করবেন, সামান্য পরিমাণ নিয়ে নিন নারিকেল তেল। প্রত্যেকের বাড়িতেই থাকে। এইভাবে বেসিন বা সিঙ্কের কলের মধ্যে পরিষ্কার করার পর একটু নারকেল তেল দিয়ে তুলো দিয়ে ভালো করে লাগিয়ে নিন। তাহলে কি হবে, তেলের একটি লেয়ার লেগে থাকবে, যার কারণে যে আমরা হাত ধুয়ে জল ছিটে যায় কলের গায়ে, সেই জলটা সঙ্গে সঙ্গেই কলে লাগবে না, এমনকি কোনো রকম দাগছোপ পড়বে না। ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। কম বেশি আমরা
প্রত্যেকেই কিন্তু বাচ্চাদের কলা খাইয়ে থাকে, কিন্তু অনেক সময় কি হয় যে ছোট বাচ্চারা না কলা কামড়ে খেতে পারে না, তখন আমাদের কি হয় কলাটাকে তাদের খাইয়ে দিতে লাগে। কিন্তু কলার সমস্যা যেটা হয়, আমরা অনেক সময় দেখা যায় কলাটা হাত দিয়ে চটকাই। আমাদের হাত ভালো করে ধুলেও হাতের মধ্যে অনেক নখে বা হাতে নোংরা থাকে, হাত দিয়ে চটকালে কলাটা কিন্তু কালোও হয়ে যায়। তাই ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। হাত দিয়ে চটকালে কলাটার মধ্যে দানা দানা ভাব থেকেই যায়, তাই হাত দিয়ে না চটকিয়েই আমরা কলাটাকে খাওয়াতে পারি। কোনো রকম দানা দানা ভাব কিন্তু কলার মধ্যে থাকবে না। একটি কাঁটা চামচ নিয়ে নেবেন, পুরো কলাটা ছাড়ানোর দরকার নেই। আপনারা যতটা করে খাওয়াবেন ততটাই আপনারা ছাড়িয়ে নিন। তারপর এইভাবে কাঁটা চামচ দিয়ে হালকা করে একটুখানি চাপ দেবেন, দেখবেন কলাটা কত সুন্দর ম্যাশ হয়ে যাবে। এই দেখুন কলার মধ্যে কোনো রকম বড় টুকরো কিন্তু থাকবে না। এইভাবে আপনারা অল্প অল্প করে ম্যাশ করুন আর বাচ্চাদের খাওয়ান, এতে হাতও লাগানোর প্রয়োজন নেই আর আপনাদের খাওয়াতেও সুবিধা হবে। পুরো কলাটাই এইভাবে আপনারা ধীরে ধীরে ম্যাশ করবেন আর বাচ্চাদেরকে খাওয়াবেন, দেখবেন বাচ্চারাও খুব সহজেই কলাটা খেয়ে নেবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করুন। ঘরে কি প্রচণ্ড পরিমাণে মশার উৎপাতে আপনিও অতিষ্ঠ হয়ে উঠেছেন? তাহলে বন্ধুরা, বাজার থেকে আর মশা মারা তেল, কয়েল, ধূপকাঠি কিচ্ছু কিনতে হবে না। মশা তাড়ানোর জন্য আমরা যে প্রসাধনীগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার করলে ক্যান্সার, শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধে। আর ঘরোয়া উপায়ে যদি মশাকে আমরা তাড়িয়ে ফেলতে পারি, অনেকটা খরচাও কম পড়বে, আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধিও বাসা বাঁধবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আমাদের যে ক্যান্সারের মতো রোগ হয় সেটা কিন্তু এই যে মশা মারা তেল, কয়েল ব্যবহার করলেও খানিকটা পরিমাণ এই রোগের জন্য দায়ী। কারণ এখানে যে কেমিক্যাল ব্যবহার করা হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মশা না তাড়ালেও ডেঙ্গুর মতো রোগ ব্যাধি বাসা বাঁধবে, যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমাদের বাড়ির আশেপাশে কম বেশি প্রত্যেকেরই থাকে পেঁপে গাছ, নিম পাতা। হ্যাঁ, শুনলে অবাক হবেন যে এই যে পেঁপে পাতা আর নিম পাতা, এর যে স্ট্রং গন্ধ, এই গন্ধ মশারা একেবারেই সহ্য করতে পারে না। কিভাবে আমরা পেঁপে পাতা, নিম পাতা মশা তাড়ানোর জন্য ব্যবহার করতে পারি, চলুন তাহলে দেখে নিই। হাজার হাজার টাকা বেঁচে যাবে, মশাও আমাদের 5 মিনিটের মধ্যে বাড়ি থেকে পালিয়ে যাবে। এখানে পেঁপে পাতা আর নিম পাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে নানা রকম কেমিক্যাল, নোংরা, পোকামাকড় থাকে, ধুলো ময়লা থাকে, তাই অবশ্যই ভালো করে আমাদের কিন্তু ধুয়ে নিতে লাগবে। তো এখানে দেখুন নিম পাতাটাকে আর পেঁপে পাতাটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে ধুলো ময়লা, পোকামাকড়গুলো বের হয়ে যায়। তারপর একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে পেঁপে পাতাগুলোকে আমি এইভাবে টুকরো করে দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা নিম পাতা। নিম পাতাও কিন্তু পোকামাকড় দূর করতে সাহায্য করে, সেই সঙ্গে মশা তাড়াতেও ভীষণ সাহায্য করে। নিম পাতাটাকেও এইভাবে ডান্ডির থেকে আমি আলাদা করে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা রসুনের খোসা। রসুনের খোসার একটা স্ট্রং গন্ধ রয়েছে, যেটা মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে। আর প্রাকৃতিকভাবেই আপনাদের বাড়ি থেকে মশা চলে যাবে কিভাবে, চলুন দেখে নিই। এখানে আপনারা চাইলে রসুনও ব্যবহার করতে পারেন বা রসুনের খোসাও ব্যবহার করতে পারেন মশা তাড়ানোর জন্য। দেখুন এখানে বেশ কিছুটা পরিমাণ আমি এখানে রসুনের খোসা নিয়ে নিয়েছি। এইভাবেই আমাদের বেশ কিছুটা পরিমাণ রসুনের খোসা নিয়ে নিতে লাগবে। তারপর কি করব, এর মধ্যে আমরা দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। যদি জলের পরিমাণ বেশি দিতে হয় তাহলে সব উপকরণ কিন্তু বেশি করে দিতে হবে। আমি এখানে 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অন করে নেব। গ্যাসের ওপর পাত্রটাকে বসিয়ে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফোটালেই দেখবেন জলের থেকে একটা স্ট্রং গন্ধ বের হতে শুরু হয়েছে, এমনকি জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর জলের পরিমাণটাও কমে গেছে। তাই ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা আপনার একবার তৈরি করে মিনিমাম 15-20 দিন আরামসে ব্যবহার করতে পারবেন, এটা সহজে নষ্ট হয় না। গ্যাসটা বন্ধ করে নিয়েছি আর এটা গরম থাকতেই এর মধ্যে আমরা আরও দুটো জিনিস মিশিয়ে নেব। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে আমরা কি করব, এটাকে ভালো করে এইভাবে ছেঁকে নিচ্ছি। এই দেখুন এটাকে এইভাবে ছেঁকে নিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কর্পূর। যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করি সেই কর্পূর শুধু মশা তাড়ায় না বন্ধুরা, ঘরের নেগেটিভ এনার্জি দূর করে, পজিটিভ এনার্জি নিয়ে আসতে সাহায্য করে, ঘরের রুম ফ্রেশনার হিসাবে কাজ করে কর্পূর দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ওষুধ থাকে যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, আমরা ব্যবহার করি না, সেই ওষুধ এখানে আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা। এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ কিন্তু মশা তাড়াতে, পোকামাকড় দূর করতে ভীষণ সাহায্য করে। আর ওষুধগুলোকে এইভাবে আমি যখন মিশ্রণটা গরম থাকবে, গরম অবস্থাতে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়। গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, গরম থাকতে দেবেন, দেখবেন ভালোভাবে মিশে যাবে। 5 মিনিট আপনারা ওষুধটা দিয়ে রেখে দিন যাতে ভালোভাবে মেশে। 5 মিনিট আমি রেখে
দিয়েছিলাম, দেখুন জলের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। আবারও আমি এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে এবার আমরা কি কাজে কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আপনারাও এরকম ধরনের মিশ্রণ তৈরি করে নেবেন, দেখুন টাকা পয়সাও কম খরচ হবে, সেই সঙ্গে বাড়ি থেকে মশাও কিন্তু চলে যাবে। আমাদের বাড়িতে যে স্প্রে বোতল আছে, স্প্রে বোতল নিতে পারেন। আর যদি হাতের কাছে স্প্রে বোতল না থাকে, নর্মাল জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনাটার মধ্যে ছোট ছোট করে ছিদ্র করে নিন, সেটাকেও ব্যবহার করতে পারেন। আমি এখানে স্প্রে বোতল নিয়ে নিয়েছি। স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটাকে আমি এইভাবে ঢেলে নিচ্ছি। এই দেখুন মিশ্রণটাকে ঢেলে নিলাম। এবার এই মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। আমাদের বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে, দেখবেন সকালের দিকটা, সন্ধ্যার দিকটা, এই টাইমগুলো না মশা বেশি পরিমাণে আমাদের কামড়াতে থাকে। এই সময় আপনারা কি করবেন, যেই সব জায়গা দিয়ে মশা আপনাদের বাড়িতে ঢোকে, বিশেষ করে জানলার গ্রিল দিয়ে, দরজার দিয়ে, এই সব জায়গায় আপনাদের একটু স্প্রে করে দিতে হবে। অবশ্যই দিনে কিন্তু 2-3 বার করতে হবে। যে একবার করে দেবেন তাহলেই মশা চলে যাবে তা নয়, 2-3 বার করে দেবেন। দেখবেন 5-6 মিনিটের মধ্যে এর যে গন্ধটা, গন্ধের কারণে 5 মিনিটের মধ্যেই বাড়ি থেকে মশা চলে যাবে। ডাস্টবিনের আশেপাশে সোফা থাকলে সোফার নিচের দিকটা অন্ধকার থাকে, সেই সব জায়গাতেও আপনারা স্প্রে করে দিন। বাথরুম দিয়ে অনেক সময় দেখা যায় মশা আমাদের বাথরুমের ড্রেন দিয়ে ঢুকতে থাকে, সেই সব জায়গাতেও আপনারা এইভাবে একটু স্প্রে করে দেবেন। পর্দা থাকলে পর্দাতেও এইভাবে একটু স্প্রে করে দিন, তাহলেই দেখবেন আপনাদের প্রাকৃতিক উপায়ে বাড়ি থেকে মশা চলে যাবে। ঘরোয়া এই রেমেডিটি বন্ধুরা একবার বানিয়ে আপনারা ট্রাই করে দেখুন, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। মশা তাড়ানোর জন্য বাজার থেকে অনেকটা টাকা খরচা করে আপনাদের মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি কিচ্ছু কিনতে হবে না। শরীরে অনেকটা রোগ ব্যাধিও বাসা বাঁধবে না, সেই সঙ্গে মশার কামড়ে ডেঙ্গুর মতো রোগও কিন্তু আপনাদের শরীরে হবে না। তাই নির্দ্বিধায় আপনারা বাড়িতে তৈরি করুন, ব্যবহার করুন। একদম প্রাকৃতিক ঘরোয়া উপায়ে আপনাদের বাড়ি থেকে দেখবেন সহজেই মশা চলে যাবে।